স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং দর্শক আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত আলোচনায় আমরা নানান দিক বিশ্লেষণ করি খবরের পত্রপত্রিকা টেলিভিশন ডিজিটাল মিডিয়া তো অবশ্যই সাথে নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু জানিয়ে দিই না, একেবারে সেই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন, আমাদেরকে তাদের মূল্যবান বিশ্লেষণগুলো জানান এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। শামসুল আলম লিটন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আমি হিসেব করে দেখছিলাম আর 1 মাস 6 দিনের মতো বাকি আছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এবং একটা ঐতিহাসিক নির্বাচনের জন্য সবাই অপেক্ষা করছে। কিন্তু প্রতিদিনই আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক জরিপ যেমন হাতে পাচ্ছি, বিভিন্ন জোট সমঝোতার নানা খবরগুলো পাচ্ছি, সেই সমস্ত খবরের মাঝখানে এখন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতের যে নতুন ইস্যু তৈরি হয়েছে সেই খবরটাও আসছে। সব কিছু নিয়ে আমরা আলাপ করব আশা করি। এবং দর্শক বলে রেখে আমাদের এই পুরো আয়োজনে বিভিন্ন পর্যায়ে একবার অতিথিরা যুক্ত হবেন এবং তারা তাদেরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলো আমাদেরকে জানাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা চেষ্টা করব বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমানকেও যুক্ত করতে। তবে আমরা আলাপটা শুরু করতে চাই শামসুল আলম দিয়ে। আমরা আসলে যেই প্রতিবেদনটা নিয়ে আজকে কথা বলতে চাই, যে জরিপটা নিয়ে, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এভিডেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে EASD। তারা একটা জরিপ চালিয়েছে। মোটামুটিভাবে 300 সংসদীয় আসন তারা মাথায় রেখে সেখানে সশরীরে গিয়ে মানুষের কাছ থেকে তথ্য জানতে চেয়েছে। সেই মানুষের সংখ্যা ছিল 20,495 জনের এবং তাদের মতামতগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। গেল 20 ডিসেম্বর এই কাজটা শুরু হয়েছিল এবং 1 জানুয়ারি পর্যন্ত জরিপটা চলেছিল। আজকে সেটার ফলাফল উঠে এলো এবং সেখানে অনেকগুলো বিষয় তো আসছে। তার ভিতরে মোটা দাগে আমরা যেটা শিরোনামে দেখতে পাচ্ছি, 70% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন এবং জামাত ইসলামের পক্ষে এই জনমত 19% এবং 24-এর গণ অভ্যুত্থানে সামনে সারি যোদ্ধারা পরবর্তীতে দল তৈরি করেছেন এনসিপি আমরা জানি। এখন দেখা যাচ্ছে যে 2.6% মানুষ এনসিপিকে ভোট দিতে চান। আপনার কাছে একটু জানতে চাই, পুরো জরিপের যে তথ্যগুলো, ফলাফলগুলো কেমন মনে হচ্ছে, কতটুকু আসলে সঠিক চিত্র ফুটে উঠছে এখানে? থ্যাংক ইউ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং দর্শকবৃন্দ যারা দেখছেন গভীর রাতে। এই জরিপ নির্বাচনে, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোতে জরিপটি খুবই গুরুত্বপূর্ণ, জনমত জরিপ। এবং জনমত জরিপ আমাদের দেশে সেই কালচারটি এখনও গড়ে না উঠলেও, যেহেতু দীর্ঘদিন পরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, সেই কারণে এই জরিপের তাৎপর্য অনেকখানি। শুধু 1-2টি তথ্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা জানি যে 5ই আগস্ট যখন গণঅভ্যুত্থান অথবা বিপ্লব যাই বলুন, একটা ব্যাপক রক্তাক্ত একটা পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো। তখন থেকে যদি আগের তত্ত্বাবধায়ক ফর্মুলাতে নির্বাচন হতো তাহলে কিন্তু সেটি হয়তো সর্বোচ্চ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যেই কিন্তু সে নির্বাচনটা হয়ে যেত, কিন্তু অথবা ফার্স্ট উইক অফ নভেম্বর। কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়েছে, সংবিধানেও সেটা ছিল না, এবং সংস্কারের দাবিটি সামনে আসে যে পুরনো ধারার রাজনীতিতে যাতে আর ফিরে না যাওয়া হয়। বিশেষ করে যারা জীবন দিয়েছে তাদের যে অনেক যে সমস্ত দেয়াল লিখন আমরা দেখেছি, আমাদের এখনও আমাদের স্মৃতিতে অম্লান, সেই দেয়াল লেখনগুলো গণতন্ত্রের জন্য যেমন ছিল ভারত বিরোধী, যে ভারত আমাদেরকে যেভাবে শাসন শোষণ, যেভাবে 15 বছরের দুঃশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, আন্তর্জাতিক স্বীকৃতি দিতে সাহায্য করেছে, প্রতিষ্ঠিত করেছে, সেই কারণে প্রতিবেশী দেশ ভারতের প্রতি চরম একটা অসন্তোষ দেয়াল লিখনে ছিল এবং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন যে গড়ে ওঠে নাই, বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে যে একটা প্রতারণা, বিভিন্ন ধরনের জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড, সেগুলোকে জনস্বার্থে নিয়ে আসার জন্য ইনস্টিটিউশনগুলোকে যে বডি, মানে যেভাবে রেগুলেটরি বডিতে রূপান্তর করে, যেগুলো আসলে
গণতন্ত্র শুধু গণতান্ত্রিক সরকার নয়, সরকারটা এটা কিন্তু আসলে আমরা দেখেছি যে এর ফলাফলটা যে কি হয় সেটাও স্পষ্ট। এবং আমরা নতুন একটা বাংলাদেশের কথা বলছি, যে এই বাংলাদেশে আসলে নতুন বন্দোবস্ত হবে এবং সবকিছু মিলে আসলে একটা সম্ভাবনার বাংলাদেশের কথা বলা হচ্ছে। সেই বাস্তবতায় যখন একটা নির্বাচন সামনে এবং তখন এরকম একটা পরিসংখ্যান হাতে আসে, আপনার কি মনে হয় যে কতটুকু? সেই কথাটাই আমি বলছিলাম, ইউ আর রাইট, যে এইরকম এই ব্যাপারটি সময়ের উপর অনেকখানি ডিপেন্ড করে। ডিসেম্বরে যদি নির্বাচন হতো তাহলে প্রিয় দর্শক যারা এখন শুনছেন তাদের সামনে কিন্তু একটা দৃশ্যপট আছে, অর্থাৎ ডিসেম্বর 2024 সেটা একটা দৃশ্যপট। পরবর্তী জনমত কিন্তু ওঠানামা করে, জনমত কিন্তু কোনো স্ট্যাটিক, কোনো স্ট্যাবল কোনো কিছু না। জনমত আজকে যেটা আছে সেটা কালকে বাড়তে পারে, কমতে পারে, এবং এটা অলওয়েজ কিন্তু। আরেকটা কথা তো আছেই, বাঙালির মন হচ্ছে আমাদের এটা হচ্ছে কচু পাতার পানির মতো, হ্যাঁ, প্রচণ্ড রকমের আবেগপ্রবণ। হঠাৎ করে, এবং দেখবেন যে প্রতিদিন কোনো না কোনো বিষয়ে হাসছে, কাঁদছে এবং মিনিংলেস অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এটা একটা মহা মুশকিল। কোনো জাতি যখন খুব চিন্তার উপর গড়ে ওঠে, যখন সভ্যতার একটা লেভেল পরে আরেকটা লেভেলে যায়, তখন রেজিলিয়েন্ট হয় ভাষা প্রকাশ অথবা প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে অনেক। এখন এখানে যেটি আপনি বলছেন, আমি যদি সময়সীমার কথা বলি, এই সময়সীমাটি আপনি যদি একটু আরেকবার বলেন, এই সময়সীমাটি কত? 20 ডিসেম্বর 2024 থেকে শুরু করে 1 জানুয়ারি 20 ডিসেম্বর 2025 থেকে শুরু করে 1 জানুয়ারি 2026, অর্থাৎ 12 দিন। অর্থাৎ 1 জানুয়ারিতে এটা কাট অফ ডেট শেষ হয়েছে, এর আগে 12 দিন প্রতিক্রিয়াগুলো নেওয়া হয়েছে। মূলত কি ঘটেছিল যে কারণে জনমতটা কিছুটা পরিবর্তন হতো? আচ্ছা, আমি তো আগে কি হতো আমি বলি নাই, কিন্তু আমি দর্শকের উপরে ছেড়ে দিয়েছি। তারা যদি সেই চিত্রটা চিন্তা করে, তাহলে সেখানে বাংলাদেশ তো বিএনপি আওয়ামী লীগ বলতো, অথবা আওয়ামী লীগ বিএনপি বলতো। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগেই 6ই আগস্ট, 5ই আগস্ট অথবা তারও আগে থেকে সবাই চলে গেলেন, দলটি আর রইল না। সরকার ব্যবস্থা নিয়ে তো অনেক পরে। তো আমি এই কারণে কথাটি বলছি, তাইলে রইল কে? হ্যাঁ, ওই যে একটা কবিতা আছে আর কি, রইল মাত্র এক, এরকম আর কি। তো এখন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অ্যান্ড জামাতে ইসলাম, বিএনপি জামাত একসঙ্গে জোট করেছে, এই নিয়ে অনেক কথাবার্তা। কিন্তু মূল কথাটা হচ্ছে যে জামাতে ইসলামের জনসমর্থন বেড়েছে নিঃসন্দেহে, এটা নিয়ে অনেক, এবং ছাত্র সংসদগুলোতে জামাতে ইসলামের যে বিজয়, সেটাকে অনেকে ডাইনামিক্স হিসেবে দেখছে। সো সব কিছু মিলে আবার ছাত্র সংসদগুলো আবার সরাসরি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলে কিনা, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু মূলত 70 আর 19 যে পার্থক্যটা এখানে দেখানো হয়েছে, গত 12 দিনের, মানে গত 2 সপ্তাহের মধ্যে 12 দিনের জরিপের একটা ব্যাপার কিন্তু আছে। জরিপ, আমরা যদি গ্রহণযোগ্য জরিপের পার্টিসিপেশন যেটা, সংখ্যা যেটা, তারপর হচ্ছে স্যাম্পল সিলেকশন যেটা, এটার উপরে মেথোডোলজি অনেক বড় ফ্যাক্টর। এবং আমি আসলে আলাদা করে জানার চেষ্টা করব, তবে দুটো বিষয় আসলে জানতে পারছিলাম। অনেকেই বলছিলেন যে 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং জামাত ইসলামী জোটের মধ্যে এনসিপি ঢোকা, দুটো বড় ঘটনা জনমতের উপর একটা প্রভাব ফেলতে পারে। আমি নিশ্চয়ই আলাদা করে একটু জানার চেষ্টা করব। তবে আমাদের যে অতিথিরা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং খুব সংক্ষেপে আসলে এই অংশের যে কোনো একজনের কাছে একটা বিষয় জানতে চেয়ে বিরতিতে যাব, ফিরে এসে একটু দীর্ঘ আলাপটা করব। এবং আমি ইশতিয়াক আজিজ উলফাত আপনার কাছে একটু আসতে চাই, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তিনি। প্রথমত সমবেদনা জানাচ্ছি, কারণ গতকাল এবং আজ দুদিনে বিএনপির 2 জন নেতা গুলিবিদ্ধ হলেন, একজন নিহত হয়েছেন, এবং এই সমস্ত খবরগুলো নির্বাচনের আগে সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিত। তারপরও আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ইএসডি একটা জরিপ হয়েছে, বিএনপিকে ভোট দিতে চাই 70% মানুষ, এবং জামাতে ইসলামের পক্ষে জনমত এসেছে 19%। যে সমস্ত বিষয়গুলো এসেছে, সার্বিক দিক থেকে যদি এই পরিসংখ্যানটা আপনি মূল্যায়ন করেন, আপনার মনে হচ্ছে কিনা যে সঠিক চিত্রটাই আসলে উঠে এসেছে, বা কোথাও কোনো গলদ আপনি দেখছেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে, সব দর্শকদের সালাম এবং নববর্ষের শুভেচ্ছা। আমি এরকম একটা পরের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম। তার কারণ আপনারা লক্ষ্য করবেন যে বিএনপি গত 17 বছর আন্দোলনের মধ্যে রয়েছিল, তাদের নির্যাতন আগে থেকেই শুরু হয়েছিল, এবং এই নির্যাতনের কোনো আকাঠি নেই। আওয়ামী লীগ সরকার তার সমস্ত বাহিনী নিয়ে, আর্মি বলেন, পুলিশ বলেন, যত অন্যায় অবিচার আর হেলমেট বাহিনী, এর সাথে আছে আমাদের পাশের দেশের
তাদের ইন্টারফারেন্স সবকিছুর মধ্যে। এনিওয়ে, তো এই এতগুলো বছর বিএনপির কর্মীরা কেউ ঘরে বাড়িতে থাকতে পারে নাই, তারা তাদের জায়গা থেকে পালিয়ে অন্য জায়গায় বাস করতে হয়েছে। লক্ষ লক্ষ বাইরের লোক এসে বাংলাদেশ ঢাকা শহরে বাস করেছে। 17টা বছর একটা মানুষের জীবন থেকে চলে গেলে তার শিক্ষা দীক্ষা করতে স্কুলে যেতে পারেনি, তারা বিয়ে শাদী করতে পারেনি, ব্যবসা করতে পারেনি, তারা তাদের বাড়িতে থাকতে পারেনি অবশ্যই। তো এর পরেও যখন 5ই আগস্টের এই আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর বিএনপির উচিত ছিল সাধারণ জ্ঞানে বলে যে তারাই যখন 17 বছর ধরে এই একটা এই দলের সাথে যুদ্ধ করে সমানে সমানে টিকেছিল, কেস, হত্যা, মামলা, জোর, জুলুম, হ্যাঁ, আমি আপনার অনুমতি নিয়ে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, কারণ একটা শিরোনাম জানাতে হবে, তারপর আমরা এখান থেকে নিশ্চয় আলাপটা শুরু করব। দর্শক, আপনারা আছেন 71 জানালে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। আবার আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন অতিথিরা। ইশতিয়াক আজিজ উলফাত, আপনি বলছিলেন, একটু শেষ করবেন, তারপর অন্য প্রসঙ্গে যাব। জি, আমরা ছিলাম 5ই আগস্টে, তো তার আগে 17 বছরের বিএনপির জুলুমের কথা বলছিলাম। তো যখন 50-50 ইয়েতে আমরা ঠিক ছিলাম আমরা আওয়ামী লীগের সাথে এই অসম যুদ্ধে, তারপরে যখন শেখ হাসিনা পালালো, বাংলাদেশ আওয়ামী লীগ পালালো, তারপরে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল যে বিএনপি সব দখল করে ফেলবে, হাট ঘাট, এই কুলিরা দখল করবে, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, বাস শ্রমিকরা বিএনপি দখল করবে বাস স্ট্যান্ড, আর মুক্তিযোদ্ধারা দখল করবে গিয়ে সংসদ, এই জাতীয় সমস্ত জিনিসগুলো ঘটে থাকে। কিন্তু বিএনপি নিজেকে সংযমের মধ্যে রেখে এই সমস্ত কোনো কিছু দিকে যায়নি, কারণ তারা জানে যে দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কাজেই শান্তিটা বজায় রাখা দরকার। কিন্তু যখন এই জিনিসটা কয়েকটা দিন পার হলো, দেখা গেল যে এই জামাত এবং এনসিপি এই গঠন হওয়ার পরে খালি কর্নার করতে লাগলো, এলবো করতে লাগলো বিএনপিকে, যে সব দোষ বিএনপির, সব লুটপাট করছে বিএনপি, চাঁদাবাজি করছে বিএনপি, আর সবকিছু যে কোনো একটা জিনিস ঘটে সাথে সাথেই বিএনপির উপরে অত্যাচার, বিএনপির উপরে আঙ্গুল হেলন করে। তো এই সমস্ত করতে করতে কয়েকটা দিন পার হলো। তো আমাদের পক্ষে যতই বলা হতো, কিন্তু বটবাহির ওরা সবকিছুই তাদের মতন করে পোর্ট্রে করতো। তো এটাতে জামাত মানে পক্ক হয়ে গেছে। আমি খেলে অপেক্ষা করছিলাম যে কবে এটা টার্ন অ্যারাউন্ড হবে, কারণ সত্যি একটা জিনিস তার একটা জিনিস। তো ম্যাডামের চলে যাওয়ার পর, আমাদের খালেদা চলে যাওয়ার পর, তো তারেক রহমান সাহেবের দেশে আসার পর এই পুরো জিনিসটা ঘুরে গেছে। এখন আপনার প্রশ্নের উত্তরের জায়গায় যায় যে 70% বলছে ভোট দেবে বিএনপিকে। হ্যাঁ, ঠিকই, 70% কেন, এর চেয়ে বেশি ভোট দেবে। আপনারা সেটা আমরা যদি আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট, 70% নয়, আরো বেশি পার্সেন্ট ভোট দিতে পারে এমন একটা কথা আপনি বলছেন, এবং যেই চিত্রটা এসেছে সেই চিত্রটা সঠিক, এবং আপনি বলছেন যে এই চিত্রটার জন্য আসলে আপনারা অপেক্ষা করছিলেন। অনেকগুলো বিষয় এখানে এসেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, কিংবা বেগম খালেদা জিয়া তিনি যে মারা গেছেন এবং মানুষ শোকার্ত হয়েছে, সমস্ত বিষয়গুলো আসলে এই জরিপের মধ্যে ফুটে উঠেছে। যেমন একটা অংশ আসলে প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা দেখেছি। আমি একটু অ্যাডভোকেট আতিকুর রহমানের সঙ্গে কথা বলবো, এবং আপনি কিন্তু শুরু থেকে আছেন, শামসুল ইসলাম, আপনি যদি চান এই আলাপের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, অ্যাডভোকেট আতিকুর রহমান, শুরুতে আপনাদের দিক থেকে একটু মন্তব্যটা নিতেই চাই। মানে জামাতে ইসলামী নানাভাবে আসলে জোট সমঝোতা তৈরি করছে, আমরা দেখতে পেলাম। ইসলামী আন্দোলন আছে এখানে, আপনারা প্রথমে 6 দল একটা সমঝোতা হলো, তারপর সেটা 8 দলে পরিণত হলো, এখন সেটা 11 দলে পরিণত হলো। সমঝোতা হচ্ছে, বলা হচ্ছে এখানে আদর্শিক না আসন নিয়ে একটা সমঝোতা হচ্ছে। মানে এই সমঝোতা যখন হচ্ছে, তখন আসলে জনমতে আপনাদের জনপ্রিয়তাটাও আরও বেশি হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে 19%। আপনাদের আসলে কি মনে হচ্ছে, কোন কোন ফ্যাক্টরগুলো আসলে এখানে কাজ করছে? তার আগে বলবেন যে আসলে পরিসংখ্যানটা নিয়ে আপনাদের পর্যবেক্ষণটা কি, অ্যাডভোকেট আতিকুর রহমান।
জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা সালাম। দেখুন, জনমতটা আমরা অনেকগুলো পেয়েছি, সম্ভবত ৭৪ নম্বর আমরা জরিপ পেলাম, এবং যে সংখ্যাটা এখানে এসেছে 20,000 সামথিং 300 আসনে, তাতে একটা 20,495। আসনে গড়ে একটা আসনে গড়ে 68 জনের ওনারা পরিসংখ্যান নিয়েছেন, জরিপ নিয়েছেন। যেখানে একটা আসনে 4 লাখ 5 লাখ তার থেকেও 11-12 লাখ ভোটার আছে কোনো কোনো আসনে, গাজীপুর নারায়ণগঞ্জে, সেখানে একটা আসন থেকে 68 জনের স্যাম্পল কালেকশন করে 71%, 80% দিলে সমস্যা হচ্ছে। আমি তো মনে করি এটা যোগে ভুল করেছেন। এটাকে 80% করলে আমরা আরো খুশি হতাম বেশি, তো আমরা আরো কাজ বৃদ্ধি করতে পারতাম। যে সমস্ত জরিপে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হয়, কিছুদিন আগে আমরা দেখলাম প্রথম আলো জরিপ, এবং তারপরেই প্রথম আলোর সম্পাদক মহোদয় গেলেন বিএনপির একটা অনুষ্ঠানে, গিয়ে দায়িত্ব নিয়ে বললেন বিএনপি ক্ষমতা আসবে। তার ওনার সে দায়িত্ব নিয়ে কথা বলা আর জরিপের যোগসূত্র একই ছিল বলে আমাদের কাছে মনে হয়। এটা আমরা বিচলিত নই, বাংলাদেশের মানুষের যে বাস্তবতা তার সাথে জরিপের কোনো সামঞ্জস্য নেই। হতে পারে কোনো একটা পক্ষে খুশি করার জন্য, কিংবা কারো দ্বারা অ্যাসাইনমেন্ট প্রাপ্ত এই জরিপটা করেছেন। বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে, আগে 3টা সার্ভেতে একরকম কাছাকাছি প্রতিবেদন আসলো, আর এখানে আসে জামাত ইসলামী তলানিতে বিএনপি আবার উঠেছে, এমন কোনো বাংলাদেশের পরিবর্তন আসে নাই। বরং পরিবর্তনটা উল্টো হওয়ার কথা ছিল। সেই জায়গাতে এসে আমার কাছে মনে হচ্ছে এটা যারা করেছেন আপনি আসলে তাদেরকে আসলে আপনার জায়গা আমাদেরও থেকে খুব স্পষ্ট করে তারা- বলছেন। তারা সেক্ষেত্রে এই একটা কাজটা বিষয়কে করছে। একটু যুক্ত করে দেবেন। 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এর মাঝখানে জামাত ইসলামী এমন কি কাজ করেছিল যাতে শতাংশটা আরেকটু বাড়তে পারত? এখন সার্ভের উপরে বর করে ইলেকশন হয় না। আচ্ছা। আমরা তো ইতিমধ্যে খেয়াল করেছি এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য আমরা পাচ্ছি যে নির্বাচনকে একপাক্ষী করার জন্য আমলারা ষড়যন্ত্র করতেছেন। যদি 71% জরিপে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এত ষড়যন্ত্র দরকারটা কি? আমার কাছে মনে হচ্ছে রেজাল্টটা উল্টো হওয়ার সম্ভাবনা আছে, এবং বিএনপির বাস্তবতা সারা দেশে যা চলছে এখন, মানুষের নীরব কান্না, তাদের পুরো দেশ তখন বিএনপি ক্ষমতা চালাচ্ছে এখন অঘোষিতভাবে, তাদের ক্ষমতা প্রয়োজন কি আবার? তো যেখানে পুরো ক্ষমতাটা বিএনপির হাতে, সেখানে আরো বেশি সেখানে সমর্থন আসার কথা ছিল। তো আমরা মনে করি সার্ভে করতে পারেন, প্রত্যেক দলের নিজস্ব একটা জরিপ আমরাও করেছি, জামাত ইসলাম একাধিকবার আমরা জরিপ করেছি বিভিন্ন সংস্থাকে দিয়ে, সেই রিপোর্ট আমাদের কাছে আছে। সে আলোকে আমরা আমাদের দলের কর্মনীতি কর্মপলিসি আমরা ঠিক করে যাচ্ছি। দেখুন, বাংলাদেশটা এরকম হয়ে গেছে, যখন ডাকসু নির্বাচন হলো, যে প্রথম আলো পত্রিকা জরিপে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, সেই প্রথম আলো 4 নম্বর কি 5 নম্বর পরিসংখ্যান নিয়েছে ছাত্র শিবিরকে, তারা 9% ভোট পাবে। তো সেই জায়গা তো প্রমাণিত হয়েছে যে তাদের জরিপটা উদ্দেশ্যমূলক ছিল। তাহলে আমরা মোটা থেকে আমরা মনে আপনার করি যা আপনার জরিপ এসেছে, হ্যাঁ, আপনার বক্তব্যটা কি তাহলে আমরা এভাবে নিব যে এই জরিপটাকে আসলে আপনার উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন? আমি ঠিক সেরকম বলবো না, কিন্তু একটা আসন থেকে 67-68 জন লোকের মতামত নিয়ে একটা দলকে 71% জরিপে জিতিয়ে দেওয়াটা, এটা আমার কাছে খুব যুক্তিপূর্ণ মনে হয় না। এটা অসামঞ্জস্যপূর্ণ এবং বাস্তবতা বহির্ভূতের সাথে বাস্তবতা কোনো মিল নাই। বরং জনগণ যারা এই সংস্থা জরিপ করেছেন তাদেরকে নিয়ে প্রশ্ন তুলবে। জি, আমার কাছে আরো কয়েকটা পয়েন্ট আছে, আমি আসবো। তার আগে আপনি শুনলেন, আপনি যদি মনে করেন অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে জানতে চাইতে পারেন। আমি আতিকুর রহমান সাহেব এবং উলফাত হাজি সাহেব দুজনের কাছে দুটো প্রশ্ন আছে। আগে আমরা কাছে যাব। যে আতিক সাহেবের প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আপনারা একাধিক জরিপ করেছেন, এই তথ্য আমরা যারা সাংবাদিক তাদের কাছে আছে, কিন্তু জরিপের ফলাফলগুলো কি প্রকাশ করেছেন? এখন এগুলো প্রত্যেকটা এখানে ইসলামী প্রত্যেক সংগঠনে তার জায়গা করে থাকে, এটা আমাদের ইন্টারনাল আমরা করি, কোথায় আমাদের দুর্বলতা আছে, কোথায় কি করতে হবে, এগুলো মিডিয়ার সামনে আমরা তো এটা আমাদের দলগত জরিপ আমরা বিভিন্ন সংস্থা দিয়ে করে থাকি, সেখানে এটা তো বাইরে ফোকাসের জন্য, এটা আমাদের সংগঠনের দিকগুলোকে কোথায় কোথায় আমাদের সেগুলো করার জন্য করি, এটা বাইরে বলার জন্য না। আমরা তারা পরিসংখ্যান নিয়ে চলছে, কোথায় আমাদের অবস্থা ভালো, কোথায় অবস্থা আমাদের খারাপ। কিন্তু এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ সার্ভে করা হলো, এটার সাথে আসলে কোনোটাই কোনো সার্ভে মিলবে না। এটা অনেকটা এক পেশে। এটা কি তাহলে না অ্যাডভোকেট সাহেব, আপনার যে জরিপগুলো দলের অভ্যন্তরীণ জরিপ, শুধুমাত্র দলের জন্য,
এবং এটা আপনারা প্রকাশ করেননি কৌশলগত কারণে, কিন্তু অন্য দলগুলোর পজিশন সেই জরিপে কেমন এসছে? আপনি কি শুধুমাত্র আপনার কোনো আমি পার্সেন্টেজ বলার কথা বলছি না, আপনাদের জরিপগুলোতে গত 16 মাসে কেমন রিফ্লেকশন পেয়েছেন আর কি? না দেখুন, সেটা আমাদের দলের আভ্যন্তরীণ পদ্ধতি, এটা তো আমরা এখানে বলার প্রয়োজন নাই। কিন্তু আমরা যেটা বলেছি, আমাদের যে সার্ভেটা এসেছে সেটা যৌক্তিকপূর্ণ। সেখানে এইরকম মানে 71 আর 19 এরকম আর কোনো সম্ভাবনা নাই। সেখানে একটা প্রতিযোগী অবস্থান সেখানে আছে, সবাই কাছাকাছি অবস্থানে আছে, কোথাও বেশি কোথাও কম। 19 আর 71 এখানে এটা দুটো আমাদেরকে ফ্যাক্টর বিশ্বাস করতে হবে, ছিল। ওই জায়গায় আমরা এখন নাই আসলে। অ্যাডভোকেট এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্যপ্রণোদিত জরিপটা করা হয়েছে, মানে মানুষকে একটু ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য। এর সাথে বাস্তবতার কোনো শুরুতে মিল আমি নেই। বলছিলাম যে আপনি মনে করেন কিনা উদ্দেশ্য প্রণোদিত, তখন বললেন না, বাট এখন আপনি পরিষ্কার করে বললেন যে আসলে উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। দুটো বিষয় তো এখানে এসেছিল, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আপনি না, এটা ওনার যে দলীয় পজিশন সেই ব্যাপারটাই তো আমাদের জানা দরকার। এই ব্যাপারে কোনো মূল্যায়নের কোনো সুযোগ আমার নাই, এবং আমি মনে করি যে বিশ্লেষক হিসেবে সেটা আমার মানে সেটা এরিয়া না আর কি জানার জন্য। তবে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কেন সেটা ওনারা প্রকাশ করেননি, এবং ব্যাপারগুলো কোন পর্যায়ে আছে, ওনাদের একটা নিজস্ব মূল্যায়ন আছে আর কি। সেটা প্রকাশ হলে আরো ভালো হতো, কারণ কমিউনিস্ট পার্টিগুলো সাধারণত তাদের সবকিছু অপ্রকাশ্যে রাখে। ইভেন নেতারা মারা গেলেও দেখা যায় যে 1 বছর লাগে সেটা প্রকাশ করতে। তো এটা নির্বাচনী বিষয়গুলোতে আপনাদের অবজারভেশনগুলো জানালে ভালো হয়। আপনাদের দল না, যে কোনো দলই যদি কোনো অভ্যন্তরীণ জরিপ করে, স্টাডি করে, সেটা প্রকাশ করে। আমি একটু উলফাত সাহেবের কাছে একটা প্রশ্ন করি। আপনি বলছিলেন যে আপনাদের বিরোধী পক্ষ হাট মাঠ দখল ইত্যাদি নিয়ে কথা বলছিলেন। এই ব্যাপারগুলো আমরা বিভিন্ন কাগজে দেখেছি, এবং এইসব নানা অভিযোগে 7,000-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছিল। তো আপনি অনেক সিনিয়র একজন মানুষ এবং মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন রাজনীতি করেছেন। এই যে আসার পরে বহিষ্কার করা, এটাকে অনেকেই প্রশংসা করেছে, কিন্তু এই ব্যাপারটা কি আপনার মনে হয় না যে জনমত ওঠানামার ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে? অবশ্যই ভূমিকা রেখেছে এবং সামনের দিনেও রাখবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি আমার বাড়ির থেকে 15 বছর বিতাড়িত থাকবো, তখন আমার পুকুরে এসে এই ছাত্রলীগ আর যুবলীগের লোকেরা মাছ চাষ করবে। আমি যখন ফিরে আসবো আমার বাসায়, আমি যখন আমার পুকুরে আমি যখন জাল মারবো, তখন ওরাই বলবে যে আমি টাকাতে ঘুরতে মারবো। হ্যাঁ, এইরকম অনেক সিচুয়েশন ঘটেছে। এবং আরেকটা জিনিস আছে যে ধরেন বিএনপি করুক বা না করুক, হ্যাঁ, আমি ধরেন আমার অফিস, এবং যারা হকার রাস্তায় বসে সবাই চাঁদাবাজি করে, চাঁদা দিয়ে তারা ব্যবসা করে। তো 5 তারিখের কয়েকদিন পরই দেখা গেল লোকজন দৌড়ে আমার কাছে আসছে, বলছে যে দেখেন আমাদের এই আওয়ামী লীগ গেছে, এখন অন্যেরা সম্পর্কে চাঁদাবাজি করতে। তো যখন এক জায়গায় যখন পানি ঢালবেন আপনি নিচুর দিকে যাবেই, যখন আপনি পানি ঢালবেন তখন শুষ্ক বেঁধে ওখানে ঢুকে যাবেই। তো কিছু কিছু জায়গা আছে যেগুলো সরকার সঠিকভাবে অ্যাড্রেস করে নাই, তখন বিএনপি সরকার চালায়। এখনো বিএনপি উলফাত ভাই যেটা বলেছেন সেটা অত্যন্ত স্পষ্ট যে তিনি বলছেন যে আওয়ামী লীগের যারা ওনাদের বাড়িঘর দখল করেছিলেন তারা ফিরে এসে, তারা যেহেতু এক্সাইল ছিলেন অনেকে, তারা ফিরে এসে তাদের ব্যবসাগুলো বুঝে নিয়েছেন, সেই কারণে অনেকে এটা চাঁদাবাজি বলেছে এবং ইত্যাদি, এবং ওনাদের এটা একটা দলীয় অবস্থান, সে কারণে ওনারা বহিষ্কারও করেছেন। কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, সেটি হচ্ছে যে আইনের কাছে অথবা পুলিশের কাছে, আদালতের কাছে এগুলো রেমেডি কত % চেয়েছে এবং কত % পেয়েছে অথবা কত % পায়নি, এবং যারা 7,000-এর মধ্যে কতজন ভিকটিম আর কতজন ভিকটিম না। আসলে রাজনৈতিক দলগুলোর স্টাডিগুলো, নিজস্ব স্টাডি এবং প্রকাশ্য স্টাডি আমাদের অনেক অভাব আছে বলে এই তথ্যগুলো সম্পর্কে আমরা অনেক সময় বুঝতে পারি। আমরা আসলে জরিপ নিয়ে আপাতত আলাপটা এখানে থামাই।
আমরা একটু জোট নিয়ে সমঝোতা, আসন সমঝোতা যেটাকে বলা হচ্ছে, কেউ কেউ এটাকে জোট বলতে নারাজ, আসন সমঝোতা বা নির্বাচনকালীন সমঝোতার কথা বলছেন। আমরা সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমি দুঃখ প্রকাশ করছি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, একটু দেরিতে আপনার কাছে আসছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি বোধহয় বিদ্যুৎ বিভ্রাট আপনার ওখানে, তারপরেও আপনাকে আশা করি ঠিকঠাক শুনতে পাবো, দেখতেও পাবো। একটু বলবেন অধ্যক্ষ ফজলে বারী মাসুদ, আমরা দেখতে পেলাম যে শুরুতে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আপনারা খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নিজামী ইসলামী পার্টি, মোটামুটিভাবে এই দলগুলো একসাথে আপনারা হলেন। 6টি দল আমরা তখন দেখলাম। পরবর্তীতে জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যোগ দিল, 8টা দল হলো। এরপর এনসিপি সহ আরও 2টো দল এলো, মোটামুটিভাবে এখন 11টা দলে পরিণত হলো এবং এই সমস্ত পরিস্থিতিতে আপনার নির্বাচনকালীন সময়টার জন্য এগিয়ে যাবেন। দুটো বিষয় আপনার কাছে একটু জানবো। প্রথমত, এনসিপির মতো একটা দল যারা আসলে নির্বাচনে আলাদা করে নিজেদের উপরে স্পটলাইটে রেখেছেন, কারণ তারা আসলে সম্মুখ সারিতে ছিলেন, সবাই তাদেরকে চেনেন, এরকম একটা দল আপনাদের জোটের মধ্যে আসছে, সমঝোতার মধ্যে আসছে, শরিক হিসেবে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা, আপনারা জানতেন কিনা যে তারা আসছে, এবং ঠিক এই মুহূর্তে আসলে সমঝোতাটা কোন পর্যায়ে আসছে? কারণ শোনা যাচ্ছিল জামাত ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলনের একটা ঠান্ডা যুদ্ধ, মনোমালিন্য কিছু একটা হচ্ছে, বলতে পারেন কিনা আসলে? অসংখ্য আপনাকে ধন্যবাদ, স্টুডিওতে যারা আছেন এবং যারা আমাদের সহ আলোচক রয়েছেন ধন্যবাদ। কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি, এতক্ষণ বিদ্যুৎ ছিল আমার এখানে, এই আমার আলোচনার সময় হ্যাঁ, কিন্তু আপনাকে কিন্তু আমরা স্পষ্ট দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। আচ্ছা, যাই হোক, যতটুকু শোনা যায় যেটা বলছিলেন, আসলে আগের প্রসঙ্গে না হয় আমি নাই গেলাম, ওটাতে যেতে চেয়েছিলাম কিছু কথা, যে আসলে বাংলাদেশের যে, আমি আগের পয়েন্টে একটু বলে যাই এক লাইন, তাহলে বাংলাদেশের যে জরিপ, আসলে এটা জোয়ার ভাটার দেশ, তো এদেশের জরিপেরও জোয়ার ভাটা হয়, তো যে কারণে এটার উপর নির্ভর করার কোনো কারণ নেই, অতীতের ইতিহাস তাই বলে। কাজে এটার উপরে ভিত্তি করে যে আগামী দিনে কেউ ভোট দিবে বা কিছু, এটা ভিন্ন কথা। আর এখানে যেহেতু দেখিয়েছে জামাত ইসলাম 21% বা 20%, এটা শুধু জামাত ইসলাম একক দল হিসাবে হতে পারে, কিন্তু সম্মিলিত যে জোট, আমাদের জোট বা সমঝোতা, এই সকলের মিলে ভোটের পার্সেন্টেজ আশা করি অনেক বেশি হবে। জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি একদম পরিষ্কার শুনতে পাচ্ছি, পরিষ্কার। জি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। এরপরে যেটা আপনি বলেছেন যে, এরপরে যেটা প্রশ্ন করেছিলেন যে এনসিপি কে এখানে অন্তর্ভুক্তির ব্যাপারে আমাদের সাথে আলোচনা করা হয়েছে কিনা। আসলে শুরু থেকেই তো আমরা একসাথেই ছিলাম, এনসিপি সহ, তাদের সাথে আমাদের বোঝাপড়া আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। তো আসলে যখন ঠিক লিয়াজোটা মানে আমাদের এখানে তারা সংযুক্ত হচ্ছে, ওই সময়টাতে আমাদের আসলে কথা ছিল যে কোনো দলকে ইনক্লুড করতে হলে আমাদের সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ একত্রে বসে করবেন। এটা যে কোনো কারণেই হোক, যে আসলে সেটা হয়নি, এই না হওয়াতে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে এটা মেজর কিছু না, এটা আমাদের মধ্যে থেকে এটা আপাতত এখন দূর হয়ে গিয়েছে বলে আমরা মনে করি, এবং আশা করছি যে আমরা আমাদের যে সমঝোতার যে বিষয়টা আছে, আমরা 2-1 দিনের মধ্যেই আমাদের নির্বাচনী সমঝোতা করে আমরা চূড়ান্তভাবে ডিক্লেয়ার দিতে পারবো ইনশাআল্লাহ, আসন ভিত্তিক কোথায় কি প্রার্থী হবেন। আচ্ছা, 2-1 দিনের মধ্যে হয়তো সেই সমঝোতার ব্যাপারটাও তো স্পষ্ট হবে নাকি? জি জি, ইনশাআল্লাহ আশা করছি 2-1 দিনের মধ্যে এটা আমরা পরিষ্কার করতে পারবো। এরপরে যথাসময়ে আমাদের এই সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে এটা ডিক্লেয়ার করবেন ইনশাআল্লাহ। একটু কিছু আমি ফজলে বারী মাসুদের কাছে একটা জিনিস, মাসুদ সাহেব, একটা জিনিস সেটা হচ্ছে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জামাত ইসলাম আর হচ্ছে খেলাফত আন্দোলন, বিশেষ করে মামুনুল হক সাহেবদের গ্রুপ, ইসলামী পলিটিক্যাল ইসলামের মধ্যে মোটামুটি 3 ধারার 3টা, যেটা আমরা গত কয়েক দশক থেকেই দেখেছি। আপনারা পরস্পরকে যখন আক্রমণ করেন, এবং অসংখ্য রেফারেন্স সোশ্যাল মিডিয়াতে এবং ইয়েতে আছে, পাবলিক ডোমেইনে, মিডিয়ার আর্কাইভে, খুবই নির্মম এবং নির্দয় অনেক ইসলামিক শব্দ এবং অন ইসলামিক শব্দও ব্যবহার করেন। আমি শব্দগুলো আর এখানে উল্লেখ করতে চাই না। তো আপনারা মনে করছেন যে এই জোটকে জামাত নেতৃত্বের জোট বলতেই যেখানে আপত্তি, সেখানে সব সংকট কেটে যাবে, আপনি এই ভরসা আপনি কিভাবে করেন? দ্বিতীয়ত এখানে অল্প কজন নেতা, 6 দলের 6 জন নেতা বসে সিদ্ধান্ত নেবেন, আর 2টি দল আসবে, আরও 3টি দল আসবে। তো এটা এক ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ না, যেটার অন্য শব্দ আছে, প্রতিশব্দ, সেটা আমি বললাম না।
আপনার কি মনে হয়? এখানে দুটো বিষয় আপনি এনেছেন। আসলে প্রথম বিষয় হলো যে আমাদের মধ্যে সমঝোতা হোক, ইতিবাচক রাজনীতি হোক, এটাই কিন্তু সকলের প্রত্যাশা হওয়া উচিত। আমরা জুলাই পরবর্তী সময়ে আমরা এটা আশা করি এবং এদেশের প্রত্যেকটা নাগরিক এটা আশা করে যে বাংলাদেশে ইতিবাচক রাজনীতি হবে এবং পরস্পরের কাছে আসব এবং আমরা যেহেতু ফ্যাসিস্ট হটিয়েছি সকলে মিলেই নতুন বাংলাদেশ গড়ব। সেই প্রত্যাশা থেকেই কিন্তু আমাদের এই সমঝোতাটা হয়েছে এবং সেই সমঝোতার আগে যেটা বলছিলেন যে আমাদের বিভিন্ন মত থাকতেই পারে, সেই মতগুলো যার যার জায়গায় আছে, আমরা সেগুলি যার যার জায়গায় থাকুক। আমরা চেয়েছি যে আমরা জাতীয়ভাবে গণমানুষকে বা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাছাকাছি আসা দরকার, সেই হিসেবে আমরা একত্রিত হয়েছি এবং আমরা আমাদের আশা করছি যে আমাদের এই যে সমঝোতার মধ্যে কোনো ত্রুটি তৈরি হবে না, আমরা একত্রে এগিয়ে যেতে পারবো। আর দ্বিতীয় যেটা বলেছেন যে আমাদের আসলে এই যে যেটা আমাদের নতুন দলগুলোকে ইনক্লুড করার ক্ষেত্রে যে আলোচনা হয়নি, এটা হয়তো সুনির্দিষ্ট কোনো কারণে প্রতিশ্রুতি ভঙ্গ, আমি প্রতিশ্রুতি ভঙ্গের কথা বলেছি, প্রতিশ্রুতি ভঙ্গ ব্যস্ততা থাকে, এই সমস্ত কারণে হতে পারে, যে কারণেই হোক। তো ওইটা আমরা মেজর কোনো পয়েন্ট ধরছি না, আমরা একত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আপনাদের জোটকে জামাত নেতৃত্বাধীন জোট শুনতেই আপনাদের দলের আপত্তি আমরা শুনেছি এর মধ্যে অনেকবার। তো তাহলে জি এত বেসিক জায়গায় যদি দ্বিমত থাকে তাহলে এই জোটটাকে কি আপনি বন্দোবস্ত বলবেন, জাস্ট শুধুই মাত্র ভোটের উত্তরায়ণ? না, দেখেন যেটা যা তাকে তাই বলা দরকার। আমরা আপনারা স্টুডিওতে আছেন 2 জন, আমি এখানে কেন বলবো যে ওখানে 3 জন আছে? 2 জন আছেন যেহেতু আমাকে 2 জন আছেন এটাই তো বলতে হবে। এটা যেহেতু হয়েছে সমঝোতা, এটাকে আমরা সমঝোতা বলতে সমস্যাটা কি? এটা কারণ নেতৃত্বে জোট এটা বললে যে বিরাট একটা উপকার হয়ে যাবে, বিষয়টা তো এরকম না। আমরা সেটাই চেয়েছি, যা হয়েছে যা ঘটেছে সেটাই আমরা সেভাবে উপস্থাপন করি, তাহলেই তো যথার্থ থাকলো। তাহলে এই জোটের নাম কি হবে? তাহলে এই জোটের নাম কি হবে? না, আমাদের যে জোটই বলতে হবে, জোটের নাম একত্রে বলতে হবে এমন তো কোনো ধারা উপধারা নেই। কিন্তু আপনাদের নাই, কিন্তু মিডিয়াকে বলতে হবে। মিডিয়াকে বলতে হবে। সবচেয়ে বড় কথা যারা মেইন ফ্যাক্টর ভোটার, তাদেরকে তো বুঝতে হবে যে আসলে কি হচ্ছে। মানে গোটা বক্তৃতা দিয়ে যেমন হেডলাইন হয় না, তেমনি ভাবে মিডিয়া, জনমানুষ, জনগণের মধ্যে আপনারা যখন প্রচারণা করবেন, জনগণ যখন আপনাদের বিচার বিশ্লেষণ করবে, তখন আপনাদের একটা ডাকনাম আছে না? অধ্যক্ষ ফজলে বারী মাসুদ, আমি অবশ্য আপনাদের কথাটা শুনতে পাই, আবার একটু যদি বলতেন। হ্যাঁ, আমি আপনাকে একটু পরিষ্কার করে কনফার্ম করি। সেটা হচ্ছে যেটা আসলে শামসুল আলম মিটন জানতে চাইলেন যে একটা নাম তো থাকবে, কারণ মূল ফ্যাক্টরটা কি? ভোটাররা, তারা তো ভোট দেবেন। যদি ভুল না করে থাকি, জামায়াতে ইসলামীর পক্ষে অনেক ভোটার আছে, আপনাদের পক্ষে ভোটার আছে। আপনারা যখন সমঝোতায় আসছেন কিংবা আসছেন, এরকম একটা দোলাচল আছে, এরকম একটা ঘোষণার অপেক্ষায় আছে, নানামুখী খবর আসছে, তখন দিন শেষে মানুষ তো আসলে সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত হবে, কারণ নির্বাচনকালীন সময় মাত্র আর 1 মাস 6 দিন। তার উপর আমরা যদি এই সমঝোতার নামটা না জানি, সেই হিসেবে আমরা আসলে কীভাবে বলবো যে অমুক জোট? 8টা নাম বা 11টা নাম তো একসাথে বলা যায় না। আমরা কিন্তু যখন 8 দলের ছিলাম, আমরা কিন্তু কোনো এলাকায় যখন নির্বাচনী প্রচারণায় নেমেছি, আমরা কিন্তু বলেছি 8 দলের প্রার্থী। আমরা এভাবে বলেছি যে আমি যেরকম, আমি আর আতিক ভাই একই ঢাকা 11-তে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বা এখনো আসছি, আমরা কিন্তু বলেছি 8 দলের প্রার্থী অমুক, এইভাবে আমরা বলেছি। এরপরও নাম কি হবে, নামটা তো ফ্যাক্ট না। এটা আমরা যখন সমস্যা হচ্ছে যে আমরা 8 দল বলছি, কিন্তু এখন তো আর 8 দল বলা যাবে না, এখন 11 দল বলতে হবে। মানে সংখ্যা চেঞ্জ হচ্ছে আর কি ব্যাপারটা। হ্যাঁ, সংখ্যাটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমি আরো কিছু ইসলামী জোট আমি মনে রাখি একটা যদি বলি যে, যেমন এটাকে একটু ব্র্যান্ডিং করা হচ্ছে যে ইসলামী রাজনীতির দলগুলোর জোট। তো তাহলে ইসলামী জোট বলতে কোনো অসুবিধা আছে? মানে আপনাদের কোথাও কি সমস্যা হচ্ছে যে এর মধ্যে 3টা দল তো আসলে ইসলামী না, বিশেষ করে ওলি আহমদ সাহেবের পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এনসিপি, তো এটাও তো একটু গোলমেলে হয়ে গেল। আচ্ছা, আমি এই যে এর উত্তরটা একটু বিরতির পর ফিরে এসে নেই, কারণ একেবারেই শেষ মুহূর্তে আমরা এসে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করবো। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছি এবং বিরতির আগে আমরা অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম। শামসুল আলম মিটন, আপনি আছেন। আমরা খুব সম্ভবত শেখ ফজলে বারী মাসুদের সঙ্গে সংযোগটা পুনর্স্থাপনের চেষ্টা করছি এবং হ্যাঁ, আমরা পেয়ে গেছি। আপনি একটা কিছু জানতে চাইছিলেন শামসুল আলম মিটন, আরও একবার যদি। আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে একটি রাজনৈতিক জোট বিশেষ করে সমমনা দলগুলোর সঙ্গে গড়ে ওঠে
সুতরাং তার পরিচয়টি একটা বিশেষ করে তার সুইং ভোটারদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেখানে কোনো একক আদর্শ থাকে না, অনেকগুলো আদর্শ একসঙ্গে এসে একটা ব্র্যান্ড নেম হয়, সেই নেমটি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি নিজেদের মধ্যে বরখেলাপ হয়, অর্থাৎ ওয়াদার বরখেলাপ হয়, যেটা আমি আপনাদের প্রচলিত ভাষায় বলতে চাই, আর হচ্ছে আস্থার সংকট থাকে, এবং সেই ক্ষেত্রে এটা নির্বাচনে 36 দিন আগে যদি এই পর্যায়ে থাকে, তো এই জোটকে আপনি মানুষের সামনে কি স্বপ্ন দেখাবেন, এবং আপনাদের জোট নির্বাচনে বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন? দেখুন, আমার ভাই কয়েকটা প্রশ্ন করেছেন, আমি প্রথমটাতে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবগুলি বলি। প্রথম বিষয় হলো যে এদেশের মানুষ কিন্তু অলরেডি জেনে গিয়েছে আমাদের এই জোট না, এটা সমঝোতা। আমাদের সম্পর্কে আমরা যে বিভাগীয় সমাবেশগুলো করেছি এ সময় তারা আমাদেরকে চিনেও গিয়েছে এবং তারা আমাদের সম্পর্কে জেনেছে। এখন নামটা কি হবে, নামটা নিয়ে আমরা এখন ওইভাবে চিন্তা করি নাই। আশা করি আমাদের চূড়ান্ত ডিক্লারেশনের সময় এটা নামটাও এসে যাবে। এটা সকলেই কিন্তু বলছে আমাদের। আর দ্বিতীয় যেটা বলেছেন যে এখানে আমরা শুধু কি ইসলামী জোট না, আমাদের এখানে ইসলাম, দেশ এবং মানবতা। আপনারা জানেন যে ওয়ান বক্স পলিসি যেটা বলেছেন আমাদের ইসলামী আন্দোলনের মোহতারাম আমির প্রথম যে কথাটা শুরু করেছেন, উনি কিন্তু বলেছেন ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে যারা, তাদেরকে নিয়ে আমরা একটি সমঝোতা, নির্বাচনের সমঝোতা করব। তো সেক্ষেত্রে এর মধ্যে আমাদের অন্যান্য যারা সরাসরি ইসলামিক দল নয়, যেমন এনসিপি বলেন, তারপরে জাকপা বলেন, এরা সকলেই কিন্তু তখন আমাদের এর মধ্যে চলে আসবে। কাজেই এটাতে কোনো অসুবিধা হবে না, এবং নামটাও আমরা চূড়ান্ত করে আরো সুন্দর কিভাবে দেওয়া যায় সেটা আশা করি চূড়ান্ত ডিক্লারেশনের সময় আসবে। আর এরপরে যেটা বললেন, আসলে আমাদের মধ্যে ওয়াদার বরখেলাপ হয়েছে, আমরা এটা এখনো বলতে চাই না। এটা হলো একত্রে কাজ করতে গেলে কোনো জায়গায় কোন ত্রুটি বিচ্যুতি আমাদের হতে পারে, কিন্তু আমরা মানসিকভাবে প্রত্যেকেই আমরা কিন্তু একত্রে আসি, এবং প্রত্যেকেই আমরা এটা মনে করছি যে বাংলাদেশের মানুষ চায় যে এদেশের ইসলামপন্থী বিশেষ করে দল যারা আছে, এবং আমরা তার সাথে আরো যে দুটো দিয়েছি, মানবতা এবং দেশপ্রেমিক, এদের আসলে একত্রিত হওয়া দরকার, এবং একটা শক্তি যারা দেশপ্রেমিক এদের একটা এগিয়ে আসা দরকার। তো সেক্ষেত্রেই আমরা সেইভাবে আমরা অগ্রসর হয়েছি। এখানে আমাদের মনে হয় চলতে গেলে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা হয়তো। শেষ প্রশ্নটা যেটা ছিল যে বিএনপি জোট যদি জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, যেটি আমরা সবাই জেনেছি, বুঝতে পারছি, এবং সেটি ঘোষিত। আপনাদের জোট বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন? দেখুন, এই যে প্রশ্নটা করেছেন এটা আসলে খুবই একটা ঠুনকো প্রশ্ন, আমি বলি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই, কারণ এটা কিন্তু ওই আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনাই বারবার বলতো যে বিএনপির পক্ষে আপনারা আছেন, বিএনপি ক্ষমতায় আসলে কে প্রধানমন্ত্রী হবে, এটা কিন্তু তারাও বলতো। যে সাধারণ মানুষ কি প্রশ্ন করতে পারে না ফজলে বারী মাসুদ? অবশ্যই পারে। মানে আপনি দেখেন, প্রান্তিক অঞ্চলের একজন নিরক্ষর মানুষের কিন্তু ভোটাধিকার আছে এবং তারা ভোট দিবে। তারা তো এই প্রশ্ন করবে যে আপনারা সমঝোতা করলে, জিতলে কে প্রধানমন্ত্রী হবে, এই প্রশ্নটা কি তখন বলবেন ঠুনকো? আর এই হাসিনা নির্বাচনের সঙ্গে কিন্তু এটা কিন্তু তুলনাযোগ্য নয়। না, হাসিনাকে আমরা কেন বারবার রেফারেন্সে আনবো? যদি মানে আমরা তো জানি সে ভুল করেছে, শাস্তি পেয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে, তাকে তো রেফারেন্স আমরা আনতে পারি না। জি না, দেখেন আমি বলি কেন, দেখেন এটা অনেক সময় হয় কি যে এই জোটটাকে অনেক সময় আমার যিনি আলোচক উনি বলেছেন যে এজন্য না, অনেক সময় কিন্তু আন্ডার এস্টিমেটও করে। আমি বলছি এজন্য, দেখেন আমরা কিন্তু রেসপেক্ট করছি, আমরা রেসপেক্ট করি, আমি কথাটা ক্লিয়ার করি। সেটা হলো যে আমরা জানি যে যারা বেশি আসন পাবেন তাদের থেকেই হওয়াটা হবে, এটাই স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক। মানে এখনো নির্ধারিত নয় আর কি, নাকি? এটা কি আপনি নিশ্চিত করবেন? যারা সর্বোচ্চ আসন পাবেন তাদের থেকে হওয়াটাই তো বাঞ্ছনীয়, স্বাভাবিক নিয়ম। তারা যেটা বলছে যে দুদিন আরো পরে হয়তো সমঝোতার বিষয়টি স্পষ্ট করবে, তারপরে হয়তো প্রধানমন্ত্রীর বিষয় নিয়ে হয়তো আমরা জানতে পারবো। এখনো নিশ্চিত না, এইটা না। শোনেন, আমি বলি যে শুধু প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন কেন? এখন তো আমি যদি বিএনপি কেও প্রশ্ন করি যে বিএনপি যদি ক্ষমতায় যায় তার অর্থমন্ত্রী কে হবে, তার সমাজ কল্যাণ মন্ত্রী কে হবে, এই প্রশ্নগুলি কি আমরা তুলছি? না, আমরা শুধু প্রধানমন্ত্রী ইস্যুটা আনছি কারণ এটাই হচ্ছে স্পটলাইটে থাকে, এটাই সবাই জানতে চাই, যে কারণে পাবলিক ইন্টারেস্ট অনুসারে। না, উনি যেটা প্রশ্ন করেছেন, আপনি কিন্তু এই প্রশ্ন তুলতেই পারেন, এবং যে কোনো ভোটারই প্রশ্ন করতে পারে যে বিএনপি এবং তার জোটেরা বিজয়ী হলে কে অর্থমন্ত্রী হবেন, কে পররাষ্ট্রমন্ত্রী হবেন। এই প্রশ্নটা কিন্তু অলিক কোনো প্রশ্ন, এটা খুবই রেলেভেন্ট কোশ্চেন, এবং এই প্রশ্ন করতেই পারেন। আচ্ছা, যাই হোক, বিষয়গুলো সেটা তো পরবর্তী প্রশ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রশ্ন। আমি না, ফজলে মাসুদ অনেকক্ষণ বিষয় আসলে আপনি খুব চমৎকার করে পরিষ্কার করেছেন। সর্বোচ্চ আসন পাবেন,
হ্যাঁ, জি। চমৎকার করে যারা আপনি সর্বোচ্চ পরিষ্কার আসন করেছেন। পাবে আমি সময় তাদের থাকলে থেকে নিশ্চয়ই হবে। আপনার কাছে স্বাভাবিক। আসবো। আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আপনি প্রত্যেকটা জিনিসে খুব চমৎকার করে আসলে ব্যাখ্যা দিচ্ছেন, যে কারণে কয়েকটা বিষয় একটু জেনে নিতে চাই। বলা হচ্ছে জামাত ইসলামের জন্য দুটো বড় চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা নারী নেতৃত্বকে সমর্থন করে কিংবা নারী নেতৃত্বের বিকাশটা প্রত্যাশা করেন বা সেটা চান। আপনারা এখন পর্যন্ত আসলে এই ট্যাবুটা ভাঙতে পারেন নাই এবং মানুষের মধ্যে আসলে সেই দৃষ্টান্ততা তৈরি করতে পারেন নাই, যে কারণে এনসিপি যখন আপনাদের সঙ্গে কৌশলগত সমঝোতায় এলো তখন অনেক নারী কিন্তু পদত্যাগ করলেন দল থেকে। এবং আজকে যে জরিপটা আমাদের সামনে এসেছে সেই জরিপেও কিন্তু একটা অংশ এরকমই আসছে যে জামাতে ইসলামীকে অনেক নারীরা ভোট দেবেন না এই ভয়তে যে গেলে হয়তো নেতৃত্বের বিকাশ ঘটবে না। আপনি কি একটু ব্যাখ্যা দিতে পারেন এটা, জামাত আসলে আদৌ এটাকে গুরুত্ব দিচ্ছে কতখানি? এখন আমরা মনে করি এটা আমাদের কাছে কোনো সমস্যা মনে হয় না, এটা এক শ্রেণীর মানুষের কাছে সমস্যা মনে হয়। জামাত ইসলামের নারী সংগঠন বাংলাদেশের সবগুলো দলের সবচেয়ে বড় নারী সংগঠন। আমাদের নারী নেতৃত্ব সর্ব সেক্টরে আছে এবং যত জায়গায় জামাত ইসলামী আছে তত জায়গায় আমাদের নারী কমিটি কত বেশিও সেখানে আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে নারীরা সরাসরি আসে না কেন। দেখুন, বাংলাদেশটা আমরা আমাদের আর্থসামাজিক অবস্থা নানাবিধ কারণেই আমরা একটা ইসলামী দল হিসেবে অনেক কিছু আমাদেরকে বিবেচনা সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু জামাত ইসলামী অত্যন্ত বাস্তববাদী সংগঠন এবং বাংলাদেশের নারীদের মধ্যে, এবং আমরা তো মনে করি আমাদের যে অ্যানালাইসিস তাতে বাংলাদেশের নারীরা এবার ইসলামপন্থীর পক্ষে ভোট দিবে বেশি, কারণ ইসলাম যেখানে থাকে নারী নিরাপদ সেখানে থাকেন, ইসলাম যেখানে থাকে না নারী অনিরাপদ থাকেন। কারণ ইসলাম অনুশীলন যারা মেনে চলেন তারা কখন নারীর প্রতি নিপীড়ন নির্যাতন করতে পারেন না। আমরা মনে করি যারা এনসিপি থেকে গিয়েছেন এটা জামাত ইস্যুতে নয়, অনেকে নানা ধরনের বিশ্লেষণ থাকতে পারে। একটা দলের বহু মানুষ আছেন, মাঝে মধ্যে কিছু মানুষ চলে যাবেন, তার জন্য অন্য দলের কারণে যাবেন, এটাকে আমরা আসলে আচ্ছা, একটা বিষয় আরেকটু যদি পরিষ্কার করি, অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনি আপনার জায়গা থেকে ধরে ধরে ছোট ছোট করে এই জিনিসগুলো ব্যাখ্যা দিলেন। ধরুন আমি অ্যাডভোকেট আতিকুর রহমান এভাবে আপনাকে পরিচয় করে দিচ্ছি, ঠিক এরকম করে জামাত ইসলামের কাউকে কোনো নারী নেতৃত্বকে এভাবে ইনভাইট করে পরিচয় করে তার কাছ থেকে যে প্রশ্ন উত্তর জানা সেই সুযোগটা আমরা পাইনি। অন্তত আমরা সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা পেয়ে থাকি কম বেশি। এখন আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন অনেকগুলো বিদেশি কূটনীতির সাথে জামাত ইসলামের অলরেডি ডেলিগেশন টিম মহিলা তারা সাক্ষাৎ দেখেছেন না, সেটা আপনারা শুরু হচ্ছে আস্তে আস্তে। সময়ের বাস্তবতায় জামাত ইসলামী নারীদের শালীনতা ঠিক রেখে ইসলামী বিধানকে ঠিক রেখে যতটুকু যাওয়া প্রয়োজন ততটুকু সেখানে যাবে। এবং বিভিন্ন ডেলিগেশন টিম মানে কূটনীতিকদের জামাতের নারী নেতৃত্বরা সেখানে তারা সাক্ষাৎ করছেন না। সেখানে একসময় জামাতের পার্লামেন্টে নারী ছিলেন না সংরক্ষিত আসনে, সামর সেখানে আসবেন। তো আমরা কাউকে তো যার যেখানে সুযোগ থাকবে তিনি অবশ্যই সেখানে ভূমিকা রাখবেন, এটাতে আমরা বিশ্বাস করি। আমরা কাউকে ঘরবন্দি করে রাখা কিংবা নারীর বিকাশ সাধনে আমরা বাধাগ্রস্ত হব এটা আমরা কখনো মনে করি না। বরং নারীর শালীনতা, স্বকীয়তা, ইসলাম তার যে বিধানগুলো দিয়েছে তার মধ্যে থেকে যে কোনো কাজে যাওয়ার ক্ষেত্রে নারীকে বাধা দেওয়ার কোনো সুযোগ ইসলামও নাই এবং জামা সেটা আমরা কেন দেব। নারীর মর্যাদা ঠিক রেখে যে কোনো কাজ যদি প্রয়োজন মনে করবেন তিনি সেই কাজ করতে পারেন। সুতরাং নারীরা ভীত সন্ত্রস্ত অবস্থা আছে, বুঝতে পারছি বলা হচ্ছে সে বাস্তবতা কোনো মিল নেই। আমরা মনে করি বৃহৎ নারী হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং এই নারীরা আগামী নির্বাচনে নারী সমাজকে ইসলামের পক্ষে ভোটদানে উদ্বুদ্ধ করবেন এটা আমরা বিশ্বাস করি। এবং তার জন্য এখন দেখেন যদি শেষ করে থাকেন ছোট করে একটি বিষয় একটু শামসুল আলম লিটন জানতে চাইবেন। আমি একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি এনসিপির যে 12 জন পদত্যাগ করলো তার মধ্যে অনেকেই কিন্তু এই কারণটা উল্লেখ করেছে, যেটা আপনি বলছেন যে অন্য কারণ হতে পারে। তারা এই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাদের নেতৃবৃন্দ এটার সঙ্গে ডিসপিউট করেছে এবং সিদ্ধান্ত তো একটাই নিয়েছে, জামাতের সঙ্গে গিয়েছে। সুতরাং এটা স্পষ্ট একটি ব্যাপার যেটা আপনি স্বীকার করছেন না। আর দ্বিতীয়ত যেটা সেটি হচ্ছে আপনি দাবি করেছেন যে রাজনীতিকরা যখন কোনো দাবি করেন তার পেছনে ফ্যাক্টস অ্যান্ড ফিগার খুব ইম্পর্টেন্ট, কারণ সাধারণ মানুষের কাছে, অন্য দল সুইং ভোটারদের কাছে এবং ডেফিনেটলি আপনার কনসেন্সের কাছে বৃহত্তম যে নারী সংগঠন বলছেন তার পেছনে কি কোনো এভিডেন্স অথবা কোনো তথ্য আপনি বলতে পারবেন যে এত হাজার এত লক্ষ মেম্বার আছে
এবং অন্য নারী সংগঠন হয়তো তার চেয়ে অনেক কম আছে, এরকম কোনো ফ্যাক্টস ফিগার আছে অর্থাৎ নাকি শুধু রেটরিক? আমরা যে ছোট দলও অনেক সময় বৃহত্তর জাতি প্রতিনিধি হিসেবে কথা বলে। ছোট করে অ্যাডভোকেট আতিকুর রহমান। যে একটা দলে সব মানুষ একমত হতে পারে না। এনসিপিরও অনেক নারী নেত্রী এখন আছেন যারা এনসিপির নির্বাচন করছে, নারী নেত্রীরা। কারণ কিছু মানুষের ব্যক্তিগত প্রশ্ন থাকতে পারে, হয়তো তার জন্য তারা সেখানে অপছন্দ করে তারপর ত্যাগ করেছেন। ওর সাথে জামাত ইসলামের সাথে মিলানোর কোনো সুযোগ নেই। দ্বিতীয়, দেখুন জামাত ইসলামী যত বড় সাংগঠনিক পরিসর আমাদের আছে, ধরুন আমাদের সর্বোচ্চ সারি যারা মানে আমরা পদ বলি, প্রায় 50-50 আমাদের, ধরুন আপনি অনুমান করেন আপনি, এখন আমরা যে পরিমাণ পুরুষ কাজ করে সেই পরিমাণ আমার নারীরা কাজ করেন, এবং কোথাও কোথাও আমাদের নারী ইউনিট পুরুষের চেয়ে বেশি। তার মানে সর্বপর্যায়ে পাড়া মহল্লায় অলিতে গলিতে নারী কর্মীরা আমাদের আছেন, তারা সেখানে কাজ করেন। প্রশ্নটা এখানে আসে, মানে অ্যাডভোকেট আতিকুর রহমান, প্রশ্নটা এই কারণে আসে যে নারীরা আসলে ঘরের ভেতরে থেকে বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছে, সংগঠনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তারা কি কখনো সামনে আসবে না যে জায়গা থেকে আমরা তাদেরকে পরিচয় করে দিতে পারি? আপনার কাছে প্রশ্ন করেছিলাম, আপনি আসলে বলছিলেন যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং আপনারা আসলে ডেলিগেশন থেকে শুরু করে অনেক জায়গায় নারীদেরকে সম্পৃক্ত করছেন। আমি আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু সময়টা একেবারে শেষ, কারণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। ইশতিয়াক আজিজ উলফাত, ছোট একটা মন্তব্য আপনার কাছ থেকে নিয়ে ওই অংশে আলাপটা শেষ করতে চাই। জরিপে বিএনপি যেহেতু একটা বড় শতাংশের চাহিদার মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি সামনের নির্বাচনটাও বিএনপির জন্য একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, কারণ এই মুহূর্তে আসলে আদর্শিকভাবেই কেবল খালেদা জিয়া আছেন, শারীরিকভাবে নেই। সব কিছু মিলিয়ে বিএনপি আসলে নিজেদেরকে কতটা এগিয়ে নিতে পারছে, চ্যালেঞ্জগুলো কি, খুব ছোট করে? জি, বিএনপি আমরা অনেক জয়যুদ্ধের মধ্যে দিয়ে এদিক ওদিক গিয়ে আবার ঠিক পথে চলে এসছে বিএনপি। আপনি যে বললেন যে বিএনপির একটা ঐতিহাসিক বিজয় হবে, এটা দেশের জন্য, সব মানুষের জন্য এটা একটা বিরাট বিজয় হবে সামনের নির্বাচনটা। ওখানে আমাদের পৌঁছতে হবে এবং নির্বাচন। আর এর মধ্যে আপনারা যে একটা কথা বলেছেন যে এনসিপি আর কেউ কেউ বলছে যে আমরা হেলে পড়েছে, হ্যাঁ, বিএনপির দিকে, তো এই সমস্ত ওই যে কথা বলা যায়, হ্যাঁ, কিন্তু এগুলো একটা প্রুফ করবার কোনো এখন পর্যন্ত কোনো ইয়ে জানি, কারণ নির্বাচন এখনো অনেক বাকি আছে, এখনো 1 মাস বাকি আছে। তো এখন এখনই যদি আমরা জানবো, যখন বুঝবো তখন যে আমরা ভোটে হয়তো জিতবো না, তো আমি যদি এখনই যদি আমরা ভোটের সিস্টেমটাকে আমরা যদি মেলাইন করি, আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট, এবং আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই এই আলাপটাও দীর্ঘ করতাম। এবং অনেক ধন্যবাদ আপনি তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, এবং ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। হাতে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা নিয়েও আমরা আলাপ করব ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। আমাদের সঙ্গে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ৭১ জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং বলে রাখি দর্শক, বাংলাদেশ ভারতে যাবে না ক্রিকেট খেলতে, এবং এরকম একটা নির্দেশনা, এরকম একটা সিদ্ধান্ত যখন এলো, তখন এটাও সিদ্ধান্ত এলো যে আমরা বাংলাদেশিরা বাংলাদেশে আসলে আইপিএল প্রচার করব না, বা সেটা আসলে আমরা দেখাবো না। এক্ষেত্রে আসলে টিকিট সংক্রান্ত ইস্যু থেকে শুরু করে ব্রডকাস্ট করা যত ধরনের লভ্যাংশের যে হিসেব নিকেশ, সেই সমস্ত বিশ্লেষণ করলে আসলে ভারত কতটা লোকসানের মধ্যে পড়লো, আমরাই বা কতটা সমুচিত জবাব দিতে পারলাম। এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, কিংবা দুই দেশের ক্রিকেটের মধ্যে যে উত্তেজনা, সেই টানাপোড়েন, সেটা যেন পরবর্তীতে থেমে যায় বা একটা স্বস্তির জায়গা তৈরি হয়, সবটা নিয়ে একটু আলাপ করতে চাই। শুরু থেকে আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন তো আছেন, এবং এ পর্যায়ে যুক্ত হচ্ছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু। রফিকুল ইসলাম বাবু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং বোধহয় বাংলাদেশে ক্রিকেট প্রেমী যারা আছেন, তারা আসলে বিসিবিকে ধন্যবাদ দিচ্ছেন এই অর্থে যে বিসিবি তাদের জায়গা থেকে সবচাইতে কঠিন এবং সবচাইতে যৌক্তিক সিদ্ধান্তটাই নিয়েছে। এখন অনেকেই হিসেবটা করছেন, আইপিএল হয়তো আমরা টেলিভিশনে প্রচার করব না, কিন্তু ইউটিউব বা কোনো মাধ্যমে যদি সেটা প্রচারিত হয়ে যায়, তাহলে আমাদের দিক থেকে কমিটমেন্টটা কতটা আমরা রাখতে পারলাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের এখানে ভারতের একটা বিশাল বড় বাজার আছে, স্পেশালি আইপিএলের ক্ষেত্রেও, যদিও এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আসলে উল্লেখ করে না বা তারা প্রকাশ করে না। আমরা আসলে সেই বাজারটাতে
তাদেরকে কি আদৌ লোকসানের মধ্যে ফেলতে পারলাম কিছুটা হলেও, বা মানে সেই সম্ভাবনাটা তৈরি হলো কিনা? আপনার বিশ্লেষণটা শুনতে জানবো, তারপর এগোবো। জি। ওকে, ধন্যবাদ। আমি শুরু করছি। আসলে বর্তমানে বাংলাদেশ ভারত ক্রিকেট নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই উত্তেজনাটা কিন্তু বাংলাদেশের তরফ থেকে হয়নি। এটা একটি ঘটনাকে কেন্দ্র করে যেটা হয়েছে সেটাকে রাজনীতি এবং ধর্মীয় ব্যাপারে কিন্তু ইনভলভ করা হয়েছে, যেটা মোটেও ক্রিকেটের জন্য শোভনীয় নয়। অনেকে এটা মৌলবাদী মব বলছে আর কি। না, একেবারে একেবারে এই জিনিসটা ঠিক হয়নি। কারণ ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা এরকম বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ইন্ডিয়াতেও প্রচুর হয়ে থাকে। বাংলাদেশে যেটা হয়েছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের দেশের সেরা খেলোয়াড় মুস্তাফিজকে তারা আইপিএল এ বাদ দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। কে যে দলে সে খেলবে বলে ঠিক হয়েছিল সেটাকে সেই দলকে তারা নোটিশ করেছে, যেটা ক্রিকেটের জন্য একেবারে বাজে জিনিস। এবং এটার প্রতিবাদ স্বরূপ কিন্তু বাংলাদেশ সরকার, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বসে নেই, তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না। এবং পাশাপাশি আইপিএল যে লাইভ টেলিকাস্ট, বাংলাদেশে যে প্রচুর একটা মার্কেট আছে, সেই দর্শকরাও কিন্তু এই খেলা থেকে মানে দেখা থেকে বিরত থাকবে। অর্থাৎ এই খেলাটা বাংলাদেশে সম্প্রচারিত হবে না। আপনি যদি অর্থনৈতিক ব্যাপারে আপনি হিসাব নিকাশ করেন, সেটা কিন্তু বড় মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আমাদের দেশের ক্রিকেটারকে যেভাবে ইনসাল্ট করা হয়েছে সেটার প্রতিবাদ স্বরূপ কিন্তু এই জিনিসগুলি করা হচ্ছে। হয়তো বাংলাদেশে এটা সম্প্রচারিত না হলেও, আইপিএল সম্প্রচারিত না হলেও ভারতের কিছুই আসে যাবে না, কারণ তারা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তারা কিন্তু অনেক অর্থনৈতিকভাবে অনেক স্ট্রং। কিন্তু আমাদের রফিকুল ইসলাম বাবু, এটা আমরা বরাবরই শুনে আসি, মানে ভারতের ক্রিকেট বোর্ড রীতিমতো মোড়লের ভূমিকা পালন করে ক্রিকেটের যে জগৎ, সেই জগতে। এবং আমরা দেখতে পেলাম পাকিস্তান আসলে ভারতের সঙ্গে তাদের দেশে দ্বিপাক্ষিক কোনো ম্যাচেই যায় না, ভারতও পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলে না। এখন বাংলাদেশ আসলে ভারত সফর করবে না, স্বভাবতই ভারতও বাংলাদেশে আসবে না। মানে এক এক করে সব দলগুলো যদি এভাবে ভারতের থেকে মানে সরে যায়, তাহলে দল হিসেবে তাদেরকে কেন শাস্তির আওতায় আনা যাচ্ছে না? ইয়েস, একটি জিনিস মনে রাখতে হবে, আইসিসিতে যে অর্থনৈতিক ব্যাপারটা আছে, আইসিসিতে বিশেষ করে ভারতের ভূমিকাটা কিন্তু এটা বিশাল একটা ভূমিকা রোল প্লে করে তারা। কিন্তু আমাদের জিনিসটা হলো এই যে দেখেন, উপমহাদেশে পাকিস্তান এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু এই খেলাধুলাকে টেনে এনেছে তারা। ভারত পাকিস্তানে খেলতে যায় না, পাকিস্তান ভারতে সহজে খেলতে আসে না। পাশাপাশি এখন যদি বাংলাদেশ ভারতও যদি একই পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রিকেটের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা নষ্ট হবে। আর আমি একটি জিনিস বলবো যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আইসিসি টুর্নামেন্ট, এটা যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হবে, এটা কিন্তু আইসিসির ইভেন্ট। সুতরাং আইসিসি এখন কিন্তু একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই সংকট নিরসনে। সেটা কিন্তু তারা যদি করে, আমাদের এই বিশ্বের ক্রিকেটটাই কিন্তু বেঁচে যাবে। কিন্তু ভারত যেটা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় কাজ। সেটা হলো কিন্তু তারা মানে আমরা মাঝে মাঝে আইসিসির আচরণটা অনেকটা জাতিসংঘের মতো দেখি, যদি ভারত এখানে আমেরিকার ভূমিকাটা পালন করে। মানে আইসিসি কে তেমন কোনো কথা বলতে আসলে দেখি না। আমি বলবো যে এখানে কথা বলা উচিত, কারণ আগে কিন্তু ক্রিকেটের মোড়ল ছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, সেটা থেকে এখন কিন্তু ভারতও যুক্ত হয়েছে। ভারত কিন্তু এখন ক্রিকেটকে অনেকটা ডমিনেট করে এবং তাদের কথা মতোই কিন্তু আইসিসি অনেকটা চলে। কিন্তু আমাদের এই যে সংকট, এই সংকট যদি আরো ঘনীভূত হয়, তাহলে কিন্তু এই ক্রিকেটের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা চাই না যে এটা কন্টিনিউ করুক। আমরা চাই আইসিসি এবার তাদের অগ্রণী ভূমিকাটা পালন করে এই যে সংকট নিরসন, এটা তারা করতে সক্ষম হবে। এবং বাংলাদেশ দেখেন, শামসুল আলম লিটন, যদি আপনি আসলে রফিকুল ইসলাম বাবু বলছিলেন, আপনি যদি কিছু জানতে চান। জি, আমি একটি জিনিস, সেটা হচ্ছে যে টি-20-তে বাংলাদেশ টিম পাঠাবে না, নাকি যেটা বলছিলেন এটা কি টি-20-তে বাংলাদেশ টিম পাঠাবে না, নাকি আইপিএল এ কোনো প্লেয়ার পাঠাবে না? টি-20-তে বাংলাদেশ কোনো টিম পাঠাবে না, আছে বিসিবি ডিসিশন। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম পাঠাবে না, এবং আইপিএল এ বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজ কেকেআর এ যে চান্স পেয়েছিল এবং অনেকটা হিউজ অ্যামাউন্টের বিনিময়ে সে 9,20,00,000 টাকা চুক্তিবদ্ধ হয়েছিল এবং তাকে সেখান থেকে বাদ দেওয়ার জন্য বলা হয়েছে, যেটা ক্রিকেটের জন্য অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। আমরা এটা কোনোভাবে এটা সমর্থন করি না। সেটার প্রতিবাদেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই ইন্টারিম গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে
আমরা ইন্ডিয়াতে যে আপকামিং যে ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ সেখানে আমরা দল পাঠাবো না। পাশাপাশি বাংলাদেশে IPL এর কোনো খেলা সম্প্রচারিত হবে না। এই দুটো জিনিস বাংলাদেশ করেছে এবং আমি বলবো যে এবং আরেকটি জিনিস করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ICC কে অ্যাপ্লিকেশন করেছে যে আমাদের এই খেলাগুলি যাতে শ্রীলঙ্কাতে নিয়ে যায়, এই খেলাগুলি রিশিডিউল করে শ্রীলঙ্কাতে যাতে শিফট করা হয়, এই রিকোয়েস্টটা করেছে। এখন এখানে আসলে কয়েকটা বিষয় ঘটবে যেটা আপনাকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি শামসুল লিটন। সেটা হচ্ছে যদি শ্রীলঙ্কায় শিফট করা হয় বাংলাদেশে, তাহলে BCCI অর্থাৎ ভারতের 7 থেকে 30 কোটি টাকার ক্ষতি হবে রুপি, কারণ সেখানে আসলে টিকিটের গড় মূল্য 1500 রুপি করে ধরা হয়েছে এবং বাংলাদেশ ভারতের ম্যাচটা সবসময় উপভোগ্য হয়, যে কারণে আসলে সেটা ধরা হয়েছে। সবচেয়ে বড় কথা যে KKR থেকে আসলে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, সে KKR এর ফলোয়ার একদিনে 1 মিলিয়নের উপরে কমে গেল ফেসবুকে। সব শেষ ছোট করে 1 মিনিটের মধ্যে একটু জেনে আলাপটা শেষ করব, সেটা হচ্ছে এরকম পরিস্থিতি ভবিষ্যতে যেন না ঘটে, ক্রিকেটের মধ্যে আসলে কোন নীতিগত পরিবর্তনটা দরকার? আমার মনে হয় রাজনীতি এবং ধর্মীয় যে জিনিসটাকে এখানে ব্যবহার করেছে খেলাধুলার ক্ষেত্রে, এটা যাতে কোনোদিনও ব্যবহার না করা হয় সেটার দিকে আমাদের সবার নজর রাখতে হবে এবং খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আমাদের যদি এই রাজনীতিটা এই রাজনীতির কারণে যদি খেলাধুলা এভাবে বন্ধ করা হয়, তাহলে বিশ্বের যে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে বৈরী সম্পর্ক আছে সেটার ক্ষেত্রে কোনো খেলাধুলাই কিন্তু অনুষ্ঠিত হতো না। সুতরাং আমাদের এই উপমহাদেশের এই ঐতিহ্যবাহী ক্রিকেটের যে একটা গৌরবময় খেলা, এই খেলাটাকে ধরে রাখতে হলে, এবং বাংলাদেশ এখন কিন্তু ভারতের, আগে পাকিস্তান ভারত ছিল, প্রতিদ্বন্দ্বিতা হতো অনেক, এখন বাংলাদেশ ভারত কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতা হয়। সুতরাং এই ক্রিকেট খেলাকে ধরে রাখতে হলে এটা আমাদের পারস্পরিক সম্পর্ক যদি আমরা বজায় রাখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ICCর এবং যেহেতু এই সংকটটা ভারত শুরু করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে উদ্যোগ নিতে হবে যাতে এই ধরনের আর ভবিষ্যতে এই ধরনের সংকট সৃষ্টি না হয় এবং ক্রিকেটের যে সৌন্দর্য সেটা যাতে ফিরে আসে। অনেক ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু, এই রাতে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, কারণ অনেক ক্রীড়াপ্রেমী যারা আছেন তারা আসলে এই খবর দিকে নজর রাখছিলেন এবং তারা আসলে খুশি হয়েছেন BCBর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত। এখন দেখা যাক সামনে কি ঘটে। অনেক ধন্যবাদ আপনাকেও শামসুল লিটন আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 71 জানালে আয়োজনে। আগামীকাল দেখা হবে আরও নতুন বিষয় নিয়ে। থাকবেন 71-এর সাথে।